অন্যদিকে টর্নেডোয় লন্ডভন্ড তারকেশ্বর, 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড বেশ কিছু গ্রাম। টর্নেডোয় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। টর্নেডোয় বিদ্যুতের খুঁটি ভেঙে বিপত্তি। গতকাল থেকে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। এখন এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, প্রতিনিধি রানা আমাদেরকে জানাবেন। হ্যাঁ দেখো, গতকাল 1 মিনিটের ঝড়ে কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে তারকেশ্বর, মানে তোমার সন্তোষপুর, গোপীনাথপুর দুই পঞ্চায়েতে বেশ কিছু গ্রাম, যেখানে দেখা যাচ্ছে যে একতলার যে সমস্ত বাড়ি আছে, খড়ের চাল, অ্যাসবেস্টস টোটালি তাদেরকে ভেঙে তছনছ করে দিয়েছে। বাস্তবে সকাল থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজরদারি শুরু হচ্ছে। তো এই মুহূর্তে মানে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরা রয়েছেন, পুলিশের ডিএসপি প্রিয়ব্রতী বক্সি এসেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যেহেতু এই বর্ষাকাল, বাড়ির ছাদ একদম উড়ে গেছে, ফলে কিন্তু কার্যত তারা গাছতলা তোমার আশ্রয় নিয়েছে। মানে কতক্ষণে এই বাড়ি ঠিক হবে সেটাই কিন্তু মানে প্রশাসনের কাছে তারা প্রশ্ন চিহ্ন করছে। সকাল থেকে দেখা যাচ্ছে যাদের বাড়ির চাল ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অ্যাসবেস্টস লাগিয়েছে, এবং বিশেষ করে যারা শিশু বাচ্চারা, তারা এই যে তারা গৃহহীন হয়ে পড়লো, ছাদ নেই, তারা কোথায় থাকবে সেইটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে তাদের পরিবারের বাবা মারা। একেবারেই জানা মানে ইয়ের মধ্যে যেমন কাজ উড়িয়ে নিয়ে যায় সেরকম উড়িয়ে নিয়ে যাচ্ছে সব। কি হলো সব ভাঙা চলে যে খাঁচা ফাঁচা সব একদম ফেলে দিল নিচেতে, সব গাছ পড়ে ছিল, যা ছিল এজবেস্টটা সব ভাঙা চোরা হয়ে গেল। ঢালাই কবে হতো? ঢালাইটা আজকে হতো, কাল রেডি হয়ে গেছিল। আজকে ঢালাই সকালেই হতো, কালকে ওই ফেলে দিয়েছে সব। একদম কি ফেলে দিয়েছে? ওই যে খাঁচাটা, ওইখানটা আমরা দাঁড়িয়ে পড়েছি, আর এজবেস্টটা গুলো উড়ে আসছে। ভাগ্যি করলে মাথা ফাঁথা লাগেনি। আর এবার নজর রাখবো আমরা বেহাল রাস্তার দিকে। বেহাল রাস্তা, তাই স্থানীয়রা প্রতিবাদে নেমেছেন। কিভাবে নেমেছেন? ধানের চারা পুঁতে। ডেবরার খানামোহন গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যেখানে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার অভিযোগ, আর বেহাল রাস্তার প্রতিবাদ জানাতে এবার রাস্তায় নেমে ধানের চারা পুঁতছেন গ্রামবাসীরা। প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, কতদিন ধরে রাস্তা এরকম বেহাল এবং প্রশাসনের নজরে কি এসেছে? দেখো প্রিয়াঙ্কা, এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে এটা দীর্ঘদিনের কয়েক বছরের সমস্যা। তারা এই নিয়ে বিভিন্ন জায়গায় জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তার জন্যই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 4 নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের যে শেরপুর এলাকা রয়েছে, সেখানে যে 2 কিলোমিটার রাস্তা বেহাল, কর্দমাক্ত, তাই তারা সেখানে টিলার চালিয়ে ধান গাছ লাগিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু তারা সেই বিক্ষোভ থেকেই জানাচ্ছে যে যাতে এই রাস্তাটি তাদের করে দেওয়া হয় এবং প্রশাসন যাতে দৃষ্টিগোচর করে। এই নিয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতাই দাদা জানিয়েছেন যে তার কাছে কোনো অভিযোগ আসেনি, যদি লিখিত অভিযোগ আসে তিনি বিষয়টি দেখবেন। মাসে 10 লক্ষ 6% হারে পেতেন, সাংঘাতিক ব্যাপার। কিন্তু এখানেই শেষ নয়, আরো রয়েছে আরো চাঞ্চল্যকর তথ্য। ধানের সহায়ক মূল্য কাদের পাওয়ার কথা? ধানের সহায়ক মূল্য পাওয়ার কথা কৃষকদের, কিন্তু কৃষকরা তো ধানের সহায়ক মূল্য পেতেন না। অনেক কৃষক পেতেন না, কারণ কর্মীদেরকে কৃষক দেখিয়ে দুর্নীতি হতো। অ্যাকাউন্ট খুলে ধানের সহায়ক মূল্য ঠিক এভাবেই আত্মসাৎ করা হতো। ঠিক কিভাবে গোটা ঘটনাটা হতো অমিত আমাদের জানাবে। অমিত, এ তো বিস্ফোরক অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ যে কৃষকদের টাকা, ধানের সহায়ক মূল্যের টাকা কর্মীদেরকে কৃষক বানিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে পাঠানো হতো। একেবারে দেখো, তদন্ত করতে গিয়ে রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে আলিফ এবং তার ভাই আনিসুর এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে, এবং তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে এদের পৈতৃক যে ব্যবসা চালকল, সেটি প্রথম 2007 সালে হলেও 2011 সালের পর যখন জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী এবং বাকিপুরের মাধ্যমে এদের সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা বাড়ে, এবং 2015 সালে প্রথম তারা কোম্পানি খোলে। কোম্পানির নাম ইডি সূত্রে যেটা বলা হচ্ছে পীর গোরাচাঁদ ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড। এরা 2015 সালে ফার্স্ট এই কোম্পানিটা খোলা হয়। তারপরে 2016 সালে আরও একটি কোম্পানি খোলে, এবং ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন 2018 থেকে 2022-এর মধ্যে আরও 3টি সংস্থা খুলেছিলেন এই দুই ভাই। খোলার কারণ কি? কারণ ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে চূড়ান্ত পর্বে, সর্বোচ্চ পর্বে যখন রেশন দুর্নীতি, অর্থাৎ 2018 থেকে 22-এর মধ্যে, সেই সময় ধান কেনার নামে সহায়ক মূল্য যে কারচুপি করা হয়েছে, যেটা গরিব চাষিদের পাওয়ার কথা,
সেই টাকা সরাসরি পৌঁছে গিয়েছে এই 5টি যে সংস্থার কথা বলা হচ্ছে ইডির তরফে, এই 5টি সংস্থা যারা কর্মী ছিলেন এবং আনিসুর এবং আলিফের যারা আত্মীয় পরিজন ছিলেন তাদেরকে কৃষক দেখিয়ে তাদের নামে অ্যাকাউন্ট খুলে ধান কেনার সহায়ক মূল্য চলে গিয়েছে তাদের অ্যাকাউন্টে, অর্থাৎ গরিব চাষিদের যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু চলে গেল এই 5টি কোম্পানির যারা কর্মী তাদের অ্যাকাউন্টে। তাদেরকে কি দেখানো হলো? তাকে কৃষক দেখানো হলো। এখানেই তাই নয়, এই 5টি কোম্পানির সঙ্গে সরাসরি যোগসূত্র বা আর্থিক লেনদেন পাওয়া যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি কোম্পানি, যেখানে দফায় দফায় কিন্তু আর্থিক লেনদেন হয়েছে, অর্থাৎ টাকা ট্রান্সফার হয়েছে। অর্থাৎ বাকিবুর রহমানের কোম্পানির সাথে যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের কোম্পানি যেমন আর্থিক লেনদেন হয়েছিল, একইভাবে দেখা যাচ্ছে আনিসুর এবং আলিফের যে 5টি সংস্থা রয়েছে এই সংস্থাগুলির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থার আর্থিক লেনদেন হয়েছে। এছাড়া বিভিন্ন সময় যে ব্যালেন্স শিট তারা খতিয়ে দেখতে চাইছেন, কারণ বিভিন্ন সময় দফায় দফায় এই সমস্ত সংস্থার অ্যাকাউন্টে টাকা আসছে, এই টাকাগুলো কোথা থেকে এলো, এবং বর্তমানে প্রায় 6 থেকে 8 কোটি টাকার মতো টাকা রয়ে গিয়েছে অলিভ এবং আনিসুরের ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকা কোথায়? একেবারে অমিত, ভয়ঙ্কর অভিযোগ। একদিকে তো সুদে টাকা খাটানো আর তারই পাশাপাশি আবার কর্মীদেরকেই কৃষক বানিয়ে দেওয়া। আমরা নজর ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে ঠিক যে কথা আপনাদের বলছিলাম, ডিভিসি জল ছেড়েছে ঝাড়খণ্ডে, অতি বৃষ্টি আর তার উপর এই জল ছাড়া কোথায় কি অবস্থা দেখাবো আপনাদের। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন প্রান্তে। আরো জল ছাড়ছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হচ্ছে 6000 কিউসেক জল, পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 1,14,000 কিউসেক জল। এখনো পর্যন্ত মাইথন ও পাঞ্চেত থেকেই ছাড়া হয়েছে 1,20,000 কিউসেক জল, এবং এতে তো বিপদের আশঙ্কা বাড়ছে। আরো বিস্তারিত অর্পণের কাছ থেকেই জানবো। অর্পণ, এই যে ডিভিসি জল ছাড়ছে এতে তো স্বাভাবিকভাবেই বিভিন্ন এলাকা একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, জল জমে রয়েছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। একেবারে দেখো, তোমায় বলে রাখি দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু ইতিমধ্যেই কিন্তু জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে যেমন বাড়ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে কিন্তু 98,525 কিউসেক জল ধাপে ধাপে ছাড়া হয়েছে, এবং দেখা যাচ্ছে যে দামোদরের আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি একেবারে দেখা দিয়েছে যেরকম, এবং দেখা যাচ্ছে আশেপাশে যে গ্রামগুলি এবং যে জেলাগুলি রয়েছে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাড়ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে যে পরিমাণে জল ছাড়া হচ্ছে সেই জল কিন্তু আস্তে আস্তে এসে দুর্গাপুর ব্যারেজে পৌঁছাচ্ছে, এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়া হচ্ছে এবং বিপদসীমার ওপর দিয়ে বইবে জল, এবং এই জল ছাড়ার পরিমাণ অনেকটাই বাড়বে। বেলা যত বাড়বে জল ছাড়ার পরিমাণ আস্তে আস্তে বাড়বে, এবং জানা যাচ্ছে যে বিপদসীমার ওপর দিয়ে কিন্তু তখন জল বয়ে যাবে, এবং আশেপাশে যে এলাকা ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে, প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে, এবং বেশ কয়েকটি জেলায় দেখা যাচ্ছে সেখানে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাড়ছে। জল ছাড়া কিন্তু এই ডিভিসি কর্তৃপক্ষ ধাপে ধাপে এই জল ছাড়ার পরিমাণ বাড়াবে। যে কথা বলছিলে বেশ, কারণ বিভিন্ন প্রান্তের দিকে যদি আমরা নজর দিই ঠিক কোথায় কিরকম অবস্থা, বিভিন্ন জেলায় ঠিক কি ছবি ধরা পড়ছে আরো বিস্তারিত দেখাবো আপনাদের। জগৎবল্লভপুরের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চারিদিক জলমগ্ন, দেখুন সেই ছবিটা। আর এই ডিভিসির ছাড়া জলেই কিন্তু এই বিপত্তি। হাওড়ার জগৎবল্লভপুর একাধিক জায়গায় জল বাড়ছে, একাধিক বাঁধ ভেঙেছে। জগৎবল্লভপুরের কোথায় কি অবস্থা আরো বিস্তারিত দেবাশিসের কাছ থেকে জানার চেষ্টা করব। দেবাশিস, কি পরিস্থিতি ডিভিসির এই জল ছাড়ার জন্য? তো চারিদিক জলমগ্ন, সেখানকার মানুষজন কিভাবে দিন কাটাচ্ছে, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, 2021 সালে যখন বন্যা হয়েছিল শেষবারের মতন, সেই সময় আমরা দেখেছিলাম জগৎবল্লভপুর একেবারে শেষের দিকে বেশ কয়েকটি গ্রামে জল ঢুকেছিল, স্থানীয় বাসিন্দাদের বাড়িতে বাড়িতে জল ঢুকেছিল। কিন্তু এবারে একেবারেই তার চরিত্র বদল হয়ে গেছে। এইবারে কি হলো, হঠাৎ করেই দেখা গেল যে গতকাল থেকে বিভিন্ন জায়গায় যে মূলত দামোদর নদের যে শাখা নদী কানা দামোদর, সেই কানা দামোদরের জল অতিরিক্ত বাড়তে শুরু করলো। কালকে চাদুল
এবং যদুপুর গ্রাম যা বিচ্ছিন্ন হয়ে গেল জগৎবল্লভপুরের কাছ থেকে একটি মাত্র রাস্তা এবং সেই যে পোল, সেই পোলের ওপর প্রায় এক মানুষ সমান জল হয়ে গেল। এরপর সেই জল যখন আরো সামনের দিকে এগোলো অর্থাৎ পাঁচলার দিকে পাতিহালে পরপর দুখানা বাঁধ একটা ভেঙে গেল এবং তাতে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার ভাঁজ ইতিমধ্যেই প্রশাসনের কপালে। তার কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। ফলে এই মুহূর্তে জেলা প্রশাসনের তরফ থেকে সেখানে বিভিন্নভাবে ক্যাম্প করা হচ্ছে। বিডিও থেকে বিধায়ক তারা গতকাল রাত থেকে এই যে বাঁধগুলি রয়েছে সেই বাঁধগুলি সাময়িকভাবে মেরামতির কাজ চালাচ্ছে, বাঁশ দিয়ে সেগুলিকে ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বাঁধ ভাঙায় এখনো পর্যন্ত বিচ্ছিন্ন একাধিক গ্রাম। নদীতে ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের হাবিবপুর গ্রামের দিকে যে বাঁধটা ছিল সেটা ভেঙে এখন জল ঢুকছে গ্রামের ভিতরে। খুলনার দিকে আমরা আগে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। সরকারের কাছে অনুরোধ করবো যে এটা একবার দেখভাল করার জন্য। শুধু জগৎবল্লভপুর নয়, আরো ছবি আপনাদের দেখাবো। ডিভিসির ছাড়া জলের বিপত্তি, ডিভিসির জলের বিপত্তি উলুবেড়িয়াতেও। দেখুন আপনাদের ছবিটা দেখাচ্ছি, উলুবেড়িয়ার আমতায় একেবারে বিপদ সীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী। 4টি বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে, একাধিক গ্রাম বিচ্ছিন্ন। কি পরিস্থিতি আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন আমাদের সঙ্গে। সন্তুর কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সন্তু, কি অবস্থা একটু জানতে চাইবো, তার কারণ এখানেও একটা প্রশ্ন উঠছে, এত বাঁশের সাঁকো ভেঙে যাওয়া, সেতু ভেঙে যাওয়া, বিপর্যস্ত সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন কি বলছে? দেখো, আমতার যে মুন্ডেশ্বরী নদী, সেই নদীর জল কিন্তু এই মুহূর্তে বিপদসীমার ওপর দিয়ে বইছে। তার ফলে কিন্তু আমতার সাথে দ্বীপ অঞ্চল ভাটোরা, যেখানে হচ্ছে 2টি গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে কিন্তু যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ 4টে বাঁশের সেতু গতকাল রাতেই ভেঙে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন প্রায় কয়েক হাজার মানুষ। তারা এই মুহূর্তে একমাত্র ভরসা হচ্ছে নৌকা। সেই নৌকার মাধ্যমেই কিন্তু রুগী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। যেটা ঘটনা, ডিবিসির ছাড়া জলেই কিন্তু এই মুহূর্তে আমতার যে রূপনা মুন্ডেশ্বরী নদী, সেই নদী কিন্তু কার্যত ফুলে ফেপে উঠেছে এবং তার ফলেই যে 4টে বাঁশের সেতু, সেই সেতু ভেঙে গিয়েই কিন্তু বিপত্তি। এবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম কিন্তু সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। যে ভাটোরা দ্বীপ অঞ্চল, সেখানে কিন্তু যেমন স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থা করা হয়েছে, তেমনই কিন্তু বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা, আপৎকালীন যে সমস্ত সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। যদিও জল বাড়ার সাথে সাথে এই দ্বীপ অঞ্চল কিন্তু প্লাবিত হওয়ারও আশঙ্কা করছেন তিনি। বেশ সন্তু, একেবারে স্থানীয় প্রশাসন কি বলছেন, ক্ষতিগ্রস্ত মানুষরা কি বলছেন, বিধায়ক কি বলছেন শোনাবো। এই স্রোতের নৌকা খুব কম প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আর এর থেকে বেশি জল হলে জোয়ারের সময় মোটামুটি ওভারফ্লো হয়ে যাবে, আর মানুষ তো বিপদের মধ্যেই আছে। হচ্ছে ব্রিজ হলে সেটা সুবিধা হতো, কিন্তু এমনি নৌকাতে সমস্যা হচ্ছে। নদীতে জল তো আছে। হ্যাঁ, এখন কোথায় যাবো? ডাক্তার না, এই কোন গাড়িতে করে যাবে? হয়তো কিসে করে আপনার কি অসুবিধা? না রাজি অসুবিধা কি এখন? আমি পাতা যে এখন দিয়েছি খুলবে, এটা খুলবে। 3টি গ্রাম পঞ্চায়েত পরিচালিত, 3টিই গতকাল স্রোতে ভেঙে যায়। আমরা এই দ্বীপাঞ্চলের সঙ্গে ভূখণ্ডে সংযুক্ত করার জন্য আমরা সরাসরি সকাল থেকেই ফেরি সার্ভিস চালু করি। নিয়ন্ত্রিতভাবে পুলিশ সেই কাজ দেখছেন, তদারকি করছেন যাতে কোনো মানুষের বিপদ না হয়। কিন্তু জলস্তর এবং যেভাবে স্রোত চলছে, তাতে যদি আরও জল ছাড়ার পরিমাণ বাড়ে তাহলে আমাদের দ্বীপাঞ্চল প্লাবিত হতে পারে। আমরা দ্বীপাঞ্চল যদি প্লাবিত হয়, আমাদের সমস্ত কিছুই আমাদের আগাম সতর্কতা এবং ব্যবস্থা নেওয়া হয়েছে।